দেখবেন পশু পাখিও কিন্তু নিজের মায়ের প্রতি কৃতজ্ঞতা দেখায়। আর এই যে পদ্মার চরের যে এরা মানুষের রূপে জন্মেও পশুর চেয়েও অধম আচরণ করে। এই যে কোহিনূর বেগম তার ভাইয়ের ছেলের বিয়ে খেয়ে সেই ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে তারপরে পদ্মার চরে এসে পৌঁছালো, তার সে কী ডিজার্ভ করে? তার মেয়ে, এত বড় ধামরি মেয়ে, যেই ধামরি মেয়েকে তার মা এখনও এই বয়সে রান্না করে খাওয়ায়, সেই ধামরি মেয়ে বাড়িতে আসার পরে মায়ের জন্য রান্না করে রাখবে, এটাই তো একটা মা আশা করতে পারে, তাই না? কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি সেই মাকে বাড়িতে এসেও রান্না করতে হয়েছে। তো জীবনের অর্ধেকটার সময় কিন্তু রান্নাঘরেই চলে গেছে কোহিনূর বেগমের, এই ধামড়ি মেয়েগুলির মুখে খাবার তুলে দেওয়ার জন্য। আজকে তার যখন প্রয়োজন ছিল তখন মীরা কাছে ছিল না। আর এটা আমরা প্রথম থেকেই দেখে আসছি যে তার মেয়েরা সবসময় অনেক স্বার্থপর, ছেলেও স্বার্থপর, মেয়েও স্বার্থপর। তো এই যে যেসব সন্তানরা মা বাবার বুড়ো বয়সে তাদের হাত জোড়াতেও আরাম দিতে পারে না, উল্টা নিজেদের আলসামি বলেন বা নবাবী বলেন বা অহংকার বলেন, এগুলো টিকে রাখার জন্য এই যে মা বাবাকে যে খাটায়, কষ্ট দেয়, আজকে এদের ভুলে গেলে চলবে না যে আজকে এই যে মিম তার মায়ের সাথে যে ব্যবহারটা করলো, সে যেন ভুলে না যায়। সময় কিন্তু চক্রাকার, আজকে সে যা বপন করছে তা কিন্তু ফল হয়ে আবার সেটা ফেরত পাবে। আর ওইদিকে আমি প্রকৃতির কি অদ্ভুত খেলা দেখলাম। শেরনি এখন লেজ গুটিয়ে বিড়াল, আর ঘরের যে বিড়ালটা ছিল মিউ মিউ করতো, সে এখন খাঁচায় খোলা, মানে কি বলবো এটাকে, সে হচ্ছে সিংহের মতো হুঙ্কার ছাড়ছে। আমি শাহিন আর চ্যাপার এই যে স্বভাবটা বদলানো দেখে অবাক লাগছে। যে এ দেখে একটা জিনিস বুঝে যাচ্ছেন যে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। তাই আপনি যখন যে জায়গায় আছেন সেটা নিয়ে কখনো অহংকার করবেন না। কখন কার কোন দিকে কি হয় সেটা কেউ বলতে পারে না। চ্যাপার যে দাপট আমরা আগে দেখতাম, এখন মনে হচ্ছে চ্যাপার ব্যাটারি ডাউন আর শাহিনের ব্যাটারি কিন্তু আপ হয়ে গেছে। আর ওইদিকে এই নাহারকে কিন্তু সবসময় দেখেছি যে বলির পাঠা হয়। একে সকালে বিকালে আমরা যেমন সকালে নাস্তা খাই বা ভিটামিন খাই শরীরে এনার্জি দেওয়ার জন্য, তো এইরকমভাবে নিয়ম করে কিন্তু নাহারকে খোঁচাখুচি করা হয় সবাই। নাহারের যে একটা দেবর আছে বাবু, সেও খোঁচা। নাহারের যে স্বামী আছে সে তো মানে নাহারের ঘরের শত্রু বিভীষণ বলি না, সেরকম একটা লোক, যে কখনো আমি দেখি নাই তাকে কোনো ক্ষেত্রে সে নাহারের পাশে দাঁড়ায়। সে খুব গর্ব করে বলে আমার মায়ের সাথে আছি, কিন্তু সে ভুলে যাচ্ছে মা তো মার জন্য সব সন্তানরাই করবে, কিন্তু অন্য বাড়ি থেকে যেই মেয়েটাকে নিয়ে আসছে সেই মেয়েটার সাথে কে ভালো ব্যবহার করে সেটা দিয়ে বোঝা যায় যে সেই মানুষটা কেমন আসলে। তো আমার কাছে মনে হয় যে এই যে নাহার যে মুখ বুজে থাকে কেউ নাই, নাহারের উচিত অত্যাচারী তখনই থামে যখন যার উপরে অত্যাচার করা হয় সেই যখন ঘুরে দাঁড়ায়। তো আমার কাছে মনে হয় নাহারের একটা চ্যানেল থাকা উচিত, যাতে করে সে নিজে ইনকাম করে, নিজের একটা অর্থনৈতিক স্বাধীনতা থাকে। আর তখন ওকে কেউ খোঁটা দিতেও 10 বার ভাববে, যেমন মিমকে খোঁটা দিতে কিন্তু 10 বার ভাবে। মাল্টিপ্লাগ নিজে ইনকাম করতেছে বলে মাল্টিপ্লাগের দেখেন সবসময় মাথা একদম উপরে উঠে থাকে, ওর মাথা কিন্তু নিচে নামে না। তো এই সব কিছু নিয়ে আজকে কথা বলবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন, যেখানেই আছেন নিরাপদে আছেন। তো চলুন শুরু করি। আজকে দেখলাম যে চ্যাপা গত কয়েকদিন ধরে কোনো ভিডিও আপলোড করছিল না। ওই যে প্রথম দিন আসলো, শ্বশুরবাড়িতে চলে আসলো, এসে পুরা বাড়ি ফাঁকা, সেই সময় এসে সে তার জিনিসপত্র কিছু গুছিয়ে নিয়ে চলে গেল। অদ্ভুত ব্যাপার আমার কাছে লাগলো যে শাহিন বাড়িতে আসলো, হুমকি দিচ্ছিল যে দরজা ভেঙে ফেলবে, ফার্নিচার বিক্রি করে দিবে। কোহিনূর বেগম বলেছে ফার্নিচার বিক্রি করে দিতে, আর কেউ রান্নাবান্না করে খাওয়াবে না, কারণ যেহেতু চাপা পরবর্তীতে এগুলো নিয়ে ঝামেলা করবে। কেউ বাদামাকে খাওয়ানোর জন্য রাজি ছিল না। এটা হচ্ছে দর্শকদেরকে শোনানোর জন্য, আলটিমেটলি সবই ঠিকঠাক থাকবে, যে যার ঘরে খাবে দাবে সবই করবে। তো দেখেন এই যে কি মোক্ষম টাইম দেখেন, মানে আমি টাইমিং দেখে অবাক হয়ে গেলাম। মানে যেই মুহূর্তে আপনার এই শাহিন দরজা ভেঙে ফেলবে, তালা ভেঙে ফেলবে, ভাঙার আগেই
চাপা এসে হাজির। কি করে সম্ভব বলেন তো? মানে অ্যাকশন কি, মানে এটা কি এদের মধ্যে একটা এটা কি কোনোভাবে কি কোইন্সিডেন্স হতে পারে জানে মানে বলে আপনাদের মনে হয়? দরজা ভাঙ্গার 1 সেকেন্ড আগেই নায়িকা এসে হাজির। আমার কাছে তো এটা মনে হচ্ছে না যে এটা কোনো মানে অলৌকিক কিছু হয়েছে। এটা আমার যতদূর মনে হয়েছে অল দ্য ওয়ে যে এরা ভিউজ বুকারি। এরা ভিউজ বুকারি। ওরা যখন দেখে যে সোজা আঙ্গুলে তো ভিউ হচ্ছে না, তখন ওরা আঙ্গুলটাকে একটু বাঁকা করে। বাঁকাটা কিভাবে করে? ওরা টাইটেলে একটু মশলাদার মার্কা টাইটেল অ্যাড করে, আর ভিতরে হচ্ছে রসালো গল্প থাকে, ট্রাজিক, তারপরে হচ্ছে মারামারি, কাটাকাটি, চোর, স্বামী চোর তো বউ খারাপ ব্যবহার করে, এই ধরনের একটা রসালো গল্প ওরা ফাঁদে দর্শককে আকৃষ্ট করার জন্য। আর ওইদিকে দর্শকরা রীতিমতো কমেন্ট বক্সে মারামারি, রক্তের বন্যা বয়ে দেয়, একে অভিশাপ দেয়, তাকে অভিশাপ দেয়। কাদের জন্য? মানে যারা এগুলো করে তারাও কি, তাদের ফ্যামিলিতে কি আর কোনো কাজ নাই তাদের? তো সত্যি কথা বলতে হচ্ছে, আপনার সোশ্যাল মিডিয়া থেকে যেই মুহূর্তে লোকজন টাকা ইনকাম করার সুযোগ পেল, সেই মুহূর্তেই কিন্তু লোকজন তাদের নীতি ভুলে গেছে, ইথিক্স ভুলে গেছে, কোনটা করা উচিত, কোনটা দেখানো উচিত, সেগুলো সব ভুলে গেছে। সবাই নিজের ফ্যামিলি ড্রামা দেখে দেখে টাকা ইনকাম করতেছে। কারণ এমনি নর্মাল ব্লগ দেখে কেউ কিন্তু ভিউজ পাচ্ছে না। ধরেন রাশিদা ভাবির কথা বলেন, এই যে ইয়ের কথা বলেন, নিশির কথা বলেন, এরা যখন নর্মাল ব্লগিং করে এদের ভিউজ 2.23 এরকম। আর রাশিদা ভাবির অনেক সময় 1K হয় না। কিন্তু যেই মুহূর্তে রাশিদা ভাবি তার ফ্যামিলি কিচ্ছা নিয়ে আসলো যে সে চলে যাচ্ছে এখান ছেড়ে, তাকে কেউ খাবার দেয় না, সে বুঝে গেছে যে যেহেতু সে দেশে চলে যাচ্ছে তাকে তো কিছু করতে হবে, তার তো ভিউজ হতে হবে, নাহলে সে টাকা ইনকামটা করবে কীভাবে। তো সেই কারণে সে এখান থেকেই সেই জিনিসটা শুরু করছে, এখান থেকেই সে কাহিনী নিয়ে যাচ্ছে। আর সাথে সাথে রসলতার কাহিনী নিশিও পেয়ে গেছে, নিশি তো এগুলির অপেক্ষায় থাকে। তো নিশি একটা একটা করে টাইটেল দেয়। ওর ভাই, ওর ভাবি যখনই ওই ময়মনসিংহে বেড়াতে যায় তখনই ওর ভাই কান্নাকাটি করে বাড়িতে। তা কান্নাকাটি করলে ওর ভাই ওর ভাবিকে যেতে দেয় কেন? সে পিছন পিছন গেলেই পারে। তো এগুলো খুব হাস্যকর কথা। আর রাশেদা ভাবি চলে যাবে বলে আপনার এই বদা কান্নাকাটি করছে যে তার বোন একা হয়ে যাবে, এটা একটা মানে এটা একটা পুরাই রসালো গল্প। আমার এটা অন্তত বিলিভ হয় নাই। দেখেন, এই নিশি ঢাকা থেকে পাবনা থেকে এখানে একা একা যাতায়াত করতো, তখন ওর এই ভাইয়ের কলিজাতে পানি আসতো না, ওর কান্না আসতো না। কিন্তু নিশি ওখানে পুরা ফ্যামিলি মিলে থাকে, ওখানে আরও মানুষজন থাকে, কিন্তু রাশেদা ভাবি চলে যাচ্ছে বলে কান্নাকাটি করতেছে। এইসব মানে কি বলবো, এটাকে ভংচং মার্কার কথা শুনে না সত্যি হাসি পায়। তো আরও যে জিনিসগুলো আমার কাছে মনে হয় যে দর্শকদের কারণে, যে এই যে ইয়ের কথা বলছি, সাথীর শরীরের কাপড়ই ঠিক ছিল না, পরপুরুষের সামনে, সে মামাতো খালাতো আর যেই হোক না কেন এরা কিন্তু পরপুরুষ। এই যে টেনে হিচড়ে রং মাখামাখি করছে উৎসব বলে লাখ লাখ মানুষের সামনে, এই যে ধরনের নোংরামি ছেড়ে দেওয়া হচ্ছে, এগুলো তো আমরা দেখে অভ্যস্ত না। অনেকে হয়তো দেখে অভ্যস্ত, যারা দেখে অভ্যস্ত তারা তো বাহবা দিচ্ছে, আর যারা দেখে অভ্যস্ত না তারা ছিছি দিচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর আমি আপনাদেরকে সবসময় একটা কথাই বলছি যে এই চাপা কিন্তু শাহিনকে ছাড়বে না। হিসাবটা কিন্তু খুব সোজা, যে এই যে দুইটা বাচ্চা, এই দুইটা বাচ্চাকে একা নিয়ে চলাফেরা করা চাপার মতো অলস মস্তিষ্কের মানুষের পক্ষে সম্ভব না। আর এই যে একটা মাথা ঘুষবার ঠাঁই আছে, টিনের ঘর, এটা ছাড়াও চাপার কোনো উপায় নাই। তো ও বাপের বাড়ি গিয়ে থাকে ঠিকই, কিন্তু ও খুব ভালো করে জানে যে বাপের বাড়ি ওর শেষ স্থান হবে না, ওকে স্বামীর ঘরেই থাকতে হবে। তো শেষমেশ ওকে এই শাহিনের সঙ্গেই ওর থাকতে হবে। ও হয়তো এদিক সেদিক মুকালা করবে, মানে একে তাকে ভাল লাগবে, তার সঙ্গে রসালো গল্প করবে, কিন্তু দিন শেষে এখানেই আসতে হবে। কেন আসতে হবে? কারণ হচ্ছে এই আপনার কি বলবো এটাকে আমি, এই নেশাখোরি হচ্ছে ওর স্বামী, নেশাখোরি ওর বাচ্চাদের বাবা। এই কথাগুলো আমি অনেক আগে বলছিলাম। কিন্তু
এই যে ওদের যে স্টার জলসার যে কাহিনী চাপার আর চাপার স্বামীর, এটা কিন্তু চলতে থাকবে। আর চাপার স্বামীও কিন্তু বুঝে গেছে যে নর্মাল উপায়ে ব্লগিং দিলে কেউ দেখবে না, সেই জন্যই সে টাইটেলে খোঁচায়, থাম্বনেইলে খোঁচায়। দেখেন এদের দুই হাজব্যান্ড ওয়াইফের এত ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু ওরা কিন্তু দুইজনেই খুকিকে এর মধ্যে টেনে আনছে। কারণ খুকিকে টেনে না আনলে এদের জীবন চলে না। কারণ এদের কোনো যোগ্যতা নাই, এরা খুবই অচল মাল। এরা অন্যকে খোঁচায়, অন্যকে বিক্রি না করলে ওদের ভিউজ হয় না। তো সেই জন্য ওরা সেটা করে, এর জন্য দর্শকরা দায়ী, একেবারেই দর্শকরা দায়ী আমি বলবো। এরকম মানে প্রকৃতির কি বিচার দেখেন যে চোর, মানে আমরা শাহিনকে জানি চোর নেশাখোর। তো এই চোর নেশাখোর এতদিন কিন্তু বউয়ের পিছনে বিড়ালের মতো মিউ মিউ করতো, আর চ্যাপা হচ্ছে বাঘিনীর মতো গর্জন করতো। এবং যেই চ্যাপা কিনা আপনার জুতা ছুঁড়ে মারছে স্বামীর দিকে, যেই গর্জন সে দিছে, সে হঠাৎ করে এরকম বিড়ালের মতো হয়ে গেল কেন? এটা একটু অবাক লাগে না? তো আসলে কি জানেন, সময় কিন্তু বদলায়, একদম বদলায়। মানুষ যখন অহংকারে অন্ধ হয়ে যায় তখন সে ভুলে যায় যে আসলে এই যে ক্ষমতা, এটা কিন্তু বেশি দিন থাকে না। বাট আপনি যদি ক্ষমতার সদ্ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ক্ষমতা থেকে আপনাকে কেউ সরাতে পারবে না, মানে আল্লাহই আপনাকে সরাবে না হয়তোবা, যে যদি আপনি সঠিক পথে থাকেন। তো এবার আসি হচ্ছে মিমবতির কথায়। মিমবতির কাণ্ড কারখানা সত্যি অবাক লাগে। মিম ভালো কাজই করতে আসছিল, তার মায়ের ফ্রিজ নষ্ট, মানে নষ্ট না, তার ওই মাংসগুলো নষ্ট হয় নাই, কিন্তু কোনো জায়গা থেকে পানি বের হয়ে গেছিলো, কিন্তু মাংসগুলো ফ্রোজেনই ছিল। তো সেগুলো ঠিক করার জন্য সে বাবার বাড়িতে চলে আসছিল। ওদিকে কোহিনুর বেগম বলতেছে সে জানতো না, আর ওদিকে শাহিন বলতেছে যে তার মাকে বলা হয়েছে আগের দিন। তো যাই হোক, ওদের কথার মধ্যে একজন একজনের সাথে মিসম্যাচ। আর কোহিনুর বেগম হয়তোবা তার 3 মেয়ের মতো অতটা লজ্জা, কি বলে এটাকে, নির্লজ্জ না যে তার ভাবির কাছ থেকে খাবার খুঁজে আনবে, সেটা সে করতে পারে নাই, হয়তোবা তার বিবেকে লাগছে। কিন্তু মিমরা তো নির্লজ্জ, সে বিয়েতে যায় নাই, কিন্তু সে খাবারের আশায় বসে আছে যে তার জন্য তার মা খাবার দাবার নিয়ে আসবে। তো দেখেন, মা যেদিন আসবে, মিমকে তো দেখলাম এই 2 দিন ধরে রীতিমতো নাহারকে অর্ডার দিয়ে দিয়ে খাটিয়ে নিচ্ছে। এমন একটা ভাব যে নাহার ওর বাপের কেনা গোলাম, এরকম একটা ভাব নিয়ে খাটাচ্ছে। আর বাবু তো কোচাচ্ছে, আবার নিজের স্বামী তো আসি। তো যেদিন ওর মা আসবে ভোরবেলা থেকে দেখলাম যে, খুব ভোরবেলা বললে ভুল হবে, মানে একটু দেরি করে দেখলাম যে মিম খুব ব্যস্ত। মা আসবে, ঢ্যাঁড়স ভাজি, করলা ভাজি, বেশ মনে হচ্ছিল যে অনেক কিছু রান্না করবে, ডাল দিয়ে আম রান্না করবে, এরকম অনেক কিছু। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে আসলে মা যখন বাড়িতে ফিরলো, এই যে একটা টায়ার্ড হয়ে মহিলা আসছে, এসে সেই মহিলাকে আবার চুলার পাড়ে বসতে হলো, আর এই ধামড়ি মেয়েদেরকে রান্না করে খাওয়াইতে হলো। সে এসে ভাত রান্না করলো, সে এসে ভাজিভুজি করলো। তো এই যে মানুষগুলি যে কী পরিমাণে, আমি কী বলবো, মিমের কথা বলি, যে এই মহিলা বসেছিল যে তার মা খাবার দাবার নিয়ে আসবে, সেই খাবার দিয়ে দিন চালাবে। তো ঢোকার সাথে সাথেই তো তার মাকে অ্যাটাক করছে যে মা খাবার কেন নিয়ে আসে নাই, হ্যাঁ, তো মানে তল্পা পেতে কেন নিয়ে আসে নাই, সেই জন্যে। তো কিন্তু যাই হোক, ওর মায়ের তো কষ্ট হয়েছে না, সেই সকাল থেকে জার্নি করে আসছে, সেই ভোরবেলা কিন্তু বাসা থেকে বের হয়েছে। তো স্বাভাবিকভাবে আশাই করতে পারে বাড়িতে এসে তার মেয়ে নিশ্চয়ই 2 মুঠো ভাত আর একটা ভাজিও ডালও যদি রান্না করে রাখতো তাও কিন্তু হইতো। কিন্তু তার বদলে এই মহিলাকে এসে নিজে রান্না করে তারপরে তার এই ধাড়ি মেয়েকে খাওয়াইতে হইলো। সাথে তো ধাড়ি মেয়ের শ্বশুরবাড়ির লোকজন ছিলই। তো এইটা আমার কাছে খুব খারাপ লাগছে। আর আরেকটা জিনিস আমি অবাক হইলাম যে মামি স্বেচ্ছায় তিশাকে খাবার দিয়ে দিল, মামি স্বেচ্ছায় সাবিনাকে খাবার দিয়ে দিল, তাহলে মামি কেন শাহিনকে আর কোহিনুর বেগমের বেলায় মামির হাত আটকে গেল? এটা একটু অবাক লাগছে না? আমার কিন্তু এটা প্রশ্ন যাচ্ছে। আমার মনে হচ্ছে যে তিশা আর সাবিনারা এরা তো প্রচুর খাওয়ার, মানে এরা মানুষের বাড়িতে একবেলা দাওয়াত খেতে গেলে 1 টাকা খরচ করলে ওরা 20 টাকা উঠায় নিয়ে আসে, বা আমি বলবো 20 টাকা না, 100 টাকা উঠানোর উদ্দেশ্যে ওরা যায়। তো এরা তো অবশ্যই আগে থেকে মামিকে বলেই রাখছে যে ওদেরকে খাবার দিতে হবে, অথবা কে জানে এরা আগেই নিজের জন্য আলাদাভাবে বক্স করে রেখে দিছে, যেটা কোহিনুর বেগম করতে পারে নাই। বুঝতে পারছেন? তো যাই হোক,
যার কারণে সাবিনাকে দেখলেন তো, সাবিনা কিন্তু বাড়িতে আসে না। কেন আসে না? কারণ সাবিনা অলরেডি খাবার নিয়ে আসছে। এই খাবারের ভাগ সে জানে বাড়িতে আসলে বাকিদেরকে দিতে হবে, সেই জন্য সে ভাগছে নিজের বাড়িতে। আজকে যদি সাবিনা খাবার না নিয়ে আসতো তাহলে কিন্তু মার সাথে এই বাড়িতে ফ্রিতে খাবার খাওয়ার জন্য আসতো। তো এদেরকে কথা যত বলবো ততই কম বলা হবে। এদের সাথে আসলে কি বলবো। আর আমার কাছে অবাক লাগলো যে তিশার স্বামী বদা এত ভালোবাসাবাসি করে, দর্শকদের সামনে এরা একজন আরেকজনকে চুমাচুমি করে, এত ভালোবাসা এত কিছু, অথচ বউ আজকে 4-5 দিন পরে রাতের বেলা আসলো, স্বামী দেবতা একবারের জন্য তাকে দেখতেও যায় নাই, তাকে আনতেও যায় নাই। সে তার মতো খেলো কি খেলো না, সে শুয়ে পড়ছে নাকি দরজা বন্ধ করে রাখছে কেউ জানে না। কি অদ্ভুত না, খুবই অবাক হলাম। তো তিশাও ভয়ের চোটে জিজ্ঞাসা করতে যাইতে পারতেছে না তার স্বামীকে যে সে খাইছে কিনা। সে তার ছেলেকে পাঠাচ্ছিল, ছেলেও যাচ্ছে না, ছেলে বলতেছে হয়তো খাইছে, খেয়েই ঘুমায়, না খেয়ে কি ঘুমাবে নাকি। তো মানে কি একটা অদ্ভুত। আর খুব খারাপ লাগলো দেখতে যে কোহিনূর বেগম আসার সময় যে তার মা কি কান্নাটা করলো। সত্যি এই যে মেয়েদের জীবনটা দেখেন, কিছু কিছু মেয়ে চাইলেও মায়ের সঙ্গে থাকতে পারে না তাদের সংসারের কথা চিন্তা করে, আর কিছু কিছু মেয়ে নিজের সংসারের কথাই চিন্তা করে না, মায়েদের উপরে বোঝা হয়ে সবসময় থাকে। তো আসলে মানুষদের কথা কি বলবো, খুব খারাপ লাগছে। মা অনেক কাঁদতেছিল, কারণ সেও বুঝতে পারতেছে তার হয়তো খুব বেশি দিন নাই, সে বিছানায় পড়ে গেছে। আর তার ছেলের বউ তারা সবাইকে জীবিকার সন্ধানে দৌড়াতে হচ্ছে। কেউ যে তার পাশে এসে বসবে সেই সময়টুকু কিন্তু নাই। শুধুমাত্র মেয়েই হয়তো কিছুটা দিন তার সঙ্গে বসছে, সময় কাটাইছে, আর কিন্তু কেউ ওইভাবে করে সময় কাটাবে না। এটাই জীবন, এটাই জীবন, সবার সাথে এটা হবে। হ্যাঁ, আর যাদের সাথে মনে করেন যে যাদের কে সময় দেওয়ার লোক আছে, তারা বলবো অনেক লাকি যে তাদেরকে সময় দেওয়ার লোক আছে। তো বুঝতে পারতেছেন যে মহিলাটা স্ট্রোক করছে, তার হয়তো অনেক কিছু সে ভুলে যায়। আবার বলল যে হাত খুঁজে পায় না, পা খুঁজে পায় না, মানে বুঝতে পারে না, বোধ শক্তিটা একটু কমে গেছে মানুষ খুঁজে বসার জন্য। সাবিনারা বুঝতেই পারতেছেন, এরা গেছে এদের নিজেদের ধান্দায়, এরা খাবে, মানে এরা হচ্ছে খাবে, ফ্রিতে খাবে, তারপর হচ্ছে ভিডিও করবে, টাকা ইনকাম করবে, ওরা এই ধান্দায় গেছে। ওরা ওই নানিকে সময় দিবে বা নানির সঙ্গে সেইটুকু করে নাই। যতটুকু করছে কোহিনূর বেগম নিজের মার জন্য করছে। এর আগের বারও দেখছি কোহিনূর বেগম মায়ের জন্য সেবা যত্ন করছে। তো সেই কোহিনূর বেগমকেও ফিরে আসতে হয়েছে। কোহিনূর বেগম যদি মেয়েদের মতো হইতো যে ভার মে যায় সব কুছ, মার বাড়িতে এসে মার ঘাড়ে পড়ে থাকবো, কোহিনূর বেগম যদি সেরকম হতো যে এরকম ভাইদের সংসারে গিয়ে পড়ে থাকবে, তাহলে হয়তো মাকে একটুখানি ভালো কিছু দিতে পারতো, কিন্তু ভাইদের সংসারে আগুন লাগতো। আর ভাইরা তখন হয়তো কোহিনূর বেগমকে খুব একটা পছন্দ করতো না। আর দেখেন খালা কিন্তু মানে আশেপাশেই থাকে, কোহিনূর বেগমের বোন, সেও কিন্তু আসতে পারে না ওইভাবে, কারণ সবাই ফ্যামিলির চাপে মানে এত বেশি থাকে। এই যে 3টা বোন, আমি সত্যি কথা বলতে এদের মতো কাউকে দেখি নাই। এদের জীবনে কোনো কঠিন কিছু নাই, ওদের জীবন খুব সহজ, খুবই সহজ। এই যে নিজেদের লাইফস্টাইল দেখায়, স্বামীদেরকে পাশে নিয়ে ঘুরে, স্বামীদেরও কোনো কাজ করতে হয় না, আর সেখান থেকেই ওরা টাকা পায়, সেই টাকা দিয়ে ওরা মজ মস্তি করে। বাচ্চাগুলিও ঠিক সেইভাবেই হয়েছে, মানে ওদের কোনো স্বপ্ন নাই। অনেক বাবা মার তো লাইফ স্ট্রেসে থাকে, বাচ্চাকে ডাক্তার বানাবো, বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানাবো, বাচ্চাদেরকে বড় কোনো জায়গায় পাঠাবো, ইউনিভার্সিটিতে পাঠাবো, অনেক স্বপ্ন থাকে, ওদের সেই স্বপ্নই নাই। তো যার কারণে ওদের লাইফটা খুব মানে ইজি, খুব সোজা। এদের মতো সোজা লাইফ আর কারো নাই। আর এদের জীবনে বিপদ আপদ খুব কম ঘটে। আপনারা দেখেন মানুষের কত সতর্ক থাকার পরেও বিপদ ঘটে, কিন্তু এরা কিন্তু অনেক অসতর্ক। সে অনুযায়ী এদের লাইফে কিন্তু বিপদ আপদ সেরকম আসে না বলেই ওরা লাইফটাকে মানে কি বলবো, এটাকে গ্র্যান্টেড মনে করতেছে যে লাইফটা এরকমই। সবার জন্য কিন্তু লাইফ এত সোজা না। আবার যদি আপনারা ভাবেন যে ওদের লাইফের মতো আপনাদের জীবন হোক, তাইলেও একটু ভেবে দেখবেন যে আপনারা কি এরকম জীবন চাইবেন, যে আপনাদের স্বামীরা বেকার, তাদের করার কিছু নাই, বউয়ের পিস ঘুরবে, বাচ্চাগুলির কোনো নির্দিষ্ট স্থান নাই,
বাচ্চাগুলোর পড়াশোনার ঠিক ঠিকানা নাই। আপনারা কি এরকম জীবন চাইবেন? তো সব কিছুরই কিন্তু ভালো মন্দ দুই দিকেই আছে, সেটাও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। আমার আজকে ভিডিও দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, বাট কিছু কথা মনে হলো যে একটু আপনাদের সাথে বলি। আপনাদেরকে মিস করতেছি, তাই একটু বলতে আসলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।